পুলিশ একটা মেয়ের মিসিং কেসের তদন্ত করতে যে তাদের হাতে আসে আরও দুইটা মেয়ের মিসিং কেস, যেই কেসে একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল একজন স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া মানসিক রোগী। মুভির শেষ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না কে আসল কালপিট। প্রতিটা মুহূর্তে মনে হবে এই বুঝি আসল মাস্টার মাইন্ড। কিন্তু মুভির শেষের টুইস্টটা কেউ কোনোদিন কল্পনাও করেনি। এমনই সাসপেন্স আর টুইস্টে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মালায়ালাম ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি বোগেনভিলা। কি ভাবছেন এটা কোনো বাড়ির নাম? একদমই নয়। বোগেনভিলার বাংলা অর্থ হচ্ছে বাগান বিলাস। রাতের বেলা গাড়ি ড্রাইভ করে ডক্টর রয় আর তার স্ত্রী ঋতু কোথাও একটা যাচ্ছিল। ঋতু ঘুমিয়েছিল এবং ডক্টর রয় গান শুনতে শুনতে গাড়ি ড্রাইভ করছিল। কিছুক্ষণ পরে সামনে থেকে একটা আসা ট্রাকের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে তারা গুরুতরভাবে আহত হয়। এরপরে সিন চলে যায় ৮ বছর পর। ঋতু তার ছেলে রায়ান এবং ইভাকে স্কুল বাসে উঠিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। স্কুল বাসটি চলে আসলে সে তার ছেলে মেয়েকে স্কুল বাসে উঠিয়ে দেয়। এরপর সে গ্রিলের ওপাশ থেকে ছেলে আর মেয়েকে দেখতে থাকে। ঋতু তার ছেলে মেয়েকে দেখতে দেখতে কেমন জানি অন্যমনস্ক হয়ে যায়। সে কিছু একটা ভাবতে থাকে। ঠিক তখনই একটা লোক বারবার বেল বাজাতে থাকে। বেলের শব্দ শুনে ঋতুর ধ্যান ভাঙে। দেখা যায় লোকটি আসলে দুধওয়ালা। লোকটি দুধ দিয়ে চলে যেতে ঋতু দুধ নিয়ে হাঁটতে হাঁটতে আবারও কিছু একটা ভাবতে থাকে। এরপর সে তার বাসার সামনে গিয়ে তার বাসার কাজের মেয়ে রেমাকে জুড়ে জুড়ে ডাকতে থাকে। রেমা আসতে ঋতু বলে বাচ্চারা কোথায়। এটা বলে সে দৌড়দৌড়ি করে বাসার মধ্যে যে সবগুলো রুমে খুঁজতে থাকে। তখন রেমা বলে বাচ্চারা তো স্কুলে গেছে। এটা শুনে ঋতু বলে ওদেরকে স্কুল বাসে কে উঠিয়ে দিয়ে আসলো, ওদের বাবা? তখন রেমা বলে স্যার তো আজকে বাসায় নেই, কিছুক্ষণ আগে আপনিই তো ওদেরকে উঠিয়ে দিয়ে আসলেন। আসলে সেদিন অ্যাক্সিডেন্টের পর ঋতুর মেমোরি লস হয়েছে। কিছুক্ষণ পর পরই সে অন্যমনস্ক হয়ে যায় আর সবকিছু ভুলে যায়। তাই ঋতুকে দেখাশোনা করার জন্য ডক্টর রয় রেমাকে কাজে রেখেছে। এরপরে ঋতু একটা রুমে যায় যার নাম ঋতু স্টুডিও। আসলে এই বাসার প্রতিটা রুমের আলাদা আলাদা নাম আছে যেন ঋতুর চলাফেরা করতে সুবিধা হয়। রুমে ঢুকে ঋতু একটা ডায়েরি পড়তে শুরু করে আর ডায়েরিটির নাম ঋতুস ডায়েরি। এই ডায়েরিতে তার সবকিছু লেখা আছে, তার নাম, তার স্বামীর নাম, তার বাচ্চাদের নাম এবং সে কিভাবে মেমোরি লস করেছে সেটাও এখানে লেখা আছে। ঋতুর মেমোরি যেন তাড়াতাড়ি রিকভারি হয় সেজন্য ডক্টর তাকে কিছু এক্সারসাইজ করতে বলেছিল। সেজন্য ঋতু প্রতিদিন কিছু এক্সারসাইজ করে এবং ঋতু তার অবসর সময়গুলো পেন্টিং করে কাটায় আর বাকি সময়টা বাচ্চাদের সাথে কাটায়। এরপর ডক্টর রয়েস অন্য একটা ডক্টরের সাথে তার স্ত্রীর ব্যাপারটা শেয়ার করছিল। সে বলে আমি যখন হাসপাতালে যাই তখন প্রতিদিন সে আমাকে বিদায় জানায়, কিন্তু যখন বাসায় ফিরি তখন আমাকে আর চিনতে পারে না। অবশ্য যখন আমি মনে করিয়ে দিই তখন সে আবারও চিনতে পারে। ঋতুর বাবা মা হঠাৎ করে মারা গেছিল, তারপর আমাদের সেই অ্যাক্সিডেন্টটা, এজন্য ঋতুর ব্রেনের অনেক ড্যামেজ হয়েছে। তখন অপর ডাক্তার বলে চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। এটা বলার পরে সে বলে আপনি কি সানডেতে ফ্রি আছেন, আমার সাথে কি একটু বের হতে পারবেন? তখন ডক্টর রয় বলে আমি ভীষণ দুঃখিত, শুধুমাত্র সানডেতেই আমি একটু ফাঁকা থাকি আর এই সময়টা আমি আমার ফার্ম হাউসে কাটাই। ফার্ম হাউসে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। সেখানে সবজি আর ফলমূলের বাগানও আছে। যেহেতু সেগুলো কীটনাশক ছাড়া চাষ করা হয় তাই খুবই দ্রুত পচে যায়, সেজন্য ওখানে আমাকে প্রতি সানডেতে যেতে হয়। এটা শুনে অপর ডাক্তার জানতে চায় ম্যাডামকে কি আপনি সাথে করে নিয়ে যান? ডক্টর রয় বলে আমি সেখানে একাই যাই। আমি বের হতে হতে ততক্ষণে কাজের মেয়ে রেমা চলে আসে। ঋতু রেমার সাথে অনেক বেশি ভালো থাকে তাই ওকে বাসাতেই রেখে আসি। এরপরে ডক্টর রয় ললিপপ হাতে নিয়ে একটা রুমে যায়। সেখানে একটা বাচ্চা মেয়েকে নার্স কোনোভাবেই ইনজেকশন দিতে পারছিল না। বাচ্চাটি ভীষণ ভয় পাচ্ছিল। ডক্টর রয় যাবার পর বাচ্চা মেয়েটিকে ললিপপ খেতে দেয়। এরপর তার সাথে গল্প করতে শুরু করে। গল্প করতে করতে ডক্টর রয় মেয়েটিকে ইনজেকশন দিয়ে দেয়। মেয়েটি বুঝতেই পারে না যে তাকে ইনজেকশন দেওয়া হয়েছে। আসলে ডক্টর রয় তার কাজগুলো খুবই যত্ন সহকারে করে। এরপরই দেখা যায় রিমা একটা পেন্টিং প্যাকেট করছে। তারপর ঋতুকে সাথে নিয়ে সে একটা দোকানে যায়। পেন্টিং বিক্রি করে ৩,০০০ টাকা পায়। তারপর বাসায় আসতে আসতে বলে ম্যাডাম আপনার পেন্টিংগুলো আপনি এত কম দামে কেন বিক্রি করেন? এটা শুনে ঋতু বলে আসলে আমি দেখতে চাই আমার পেন্টিংগুলো কে কিনে। দেখা যায় পেন্টিংগুলো আর কেউ নয় বরং রয় কিনে। রয় তার পেন্টিংগুলো কিনে নিয়ে আসার পর ফার্ম হাউসে রেখে দেয়। এরপর ফার্ম হাউসে কিছু সময় কাটানোর পর তার লোকেরা যখন গাড়ির মধ্যে শাকসবজি আর ফলমূল উঠিয়ে ফেলে তখন সবাই মিলে আবারও ফেরত চলে আসে। ওইদিকে ঋতু রেমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। রেমা কিছুতেই ঋতুকে শান্ত করতে পারছিল না।
ঠিক তখনই বাসাতে রয় আসে। রেমা দরজা খুলতে খুলতে বলে, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে, আমি সামলাতে পারিনি, তাই আপনাকে ফোন করেছি। রয় ভিতরে যেতেই ঋতু বলে, আমি সবসময় বোগেনভিলার পেন্টিং কেন করি, আমি আর পেন্টিং করব না। তখন রয় ঋতুকে কোনো রকমের শান্ত করে সেখান থেকে নিয়ে যায়। এরপর তাকে ঘুম পাড়িয়ে দেয়। ঋতু ঘুমিয়ে গেলে রয় ঋতুর মোবাইলটা চেক করে সেখান থেকে কিছু পেন্টিং এর ছবি ডিলিট করে দেয়। এরপর দেখে মোবাইলের ব্যাক পার্টে ঋতু তাদের ছেলে মেয়ে রায়ান এবং ইভার ছবি আঁকিয়ে রেখেছে। রাতের বেলা ঋতু ঘুম থেকে উঠে যায়, আর সেই জন্য রয়ও জাগা পায়। তখন ঋতু বলে, তোমার আর বাচ্চাদের কথা ভেবে আমার খুব টেনশন হয়, আমাদের ভিলাটা অনেক নিরিবিলি, আর এরকম নিরিবিলি ভিলা দেখে চোরেরা টার্গেট করে। তখন রয় বলে, ঠিক আছে, আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিব, তাহলে তুমি সব সময় নজর রাখতে পারবে। এখন আর চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে দেখা যায় তারা কোথাও একটা গিয়েছে। রয় তাড়াহুড়ো করে বাসায় ফিরছিল, সেজন্য ঋতু বলে, এত তাড়াহুড়ো কেন করছো? তখন রয় বলে, তুমি ভুলে গেছো, আজকে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য আমাদের বাসায় লোক আসবে। তারা বাসায় আসার কিছুক্ষণ পরে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য কিছু লোক আসে। একটা মেয়ে তাদের কোম্পানির কার্ড ঋতুকে দেয়। তখন রয় ঋতুকে বলে তাদের জন্য ড্রিঙ্কস রেডি করতে। ঋতু কার্ডটি নিয়ে রান্নাঘরে চলে যায় এবং রান্নাঘরের এক জায়গাতে সেই কার্ডটা রেখে দেয়। এরপর সে জুস বানাতে বানাতে আবারও অন্যমনস্ক হয়ে যায়। বাসার মধ্যে এতগুলো অপরিচিত লোককে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে একটা কিচেন নাইফ নিয়ে বাহিরে আসে আর পাগলের মতো অদ্ভুত আচরণ করতে থাকে। রয় তাকে বারবার শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই শান্ত হচ্ছিল না। এক পর্যায়ে রয় বাধ্য হয়ে তাকে একটা চড় মারে, আর ঋতু সেখানেই অজ্ঞান হয়ে যায়। রয় তাকে নিয়ে বেডরুমে যায়। এরপর বাহিরে এসে সবাইকে বলে, আসলে আমার স্ত্রী অনেকগুলো অপরিচিত লোককে একসাথে দেখে ভয় পেয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। তারাও বিষয়টা বুঝতে পেরে তাদের কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। এরপর আবারও কয়েকদিন পর রাতের বেলা ঋতুর ঘুম ভেঙে যায়। সে মোবাইলের ফ্ল্যাশটি জ্বালিয়ে চারিপাশে দেখছিল। ফ্ল্যাশের আলো রয়ের মুখে পড়তে সে ভীষণ ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই পিছন থেকে একটা লোক তার মুখটা চেপে ধরে, আর এখানেই সিন কাট হয়ে যায়। পরের দিন সকালে রয় সেই ডাক্তারের কাছে যায়। ডাক্তার রয়ের মাথার আঘাত দেখে বলে, আঘাতটা তেমন একটা গুরুতর নয়, আপনি কি পুলিশে কমপ্লেন করেছেন? তখন রয় বলে, বাসা থেকে কিছুই চুরি হয়নি, তাই আর পুলিশে কমপ্লেন করিনি। আসলে রয়ের মাথায় আঘাতটা গতকাল রাতেই লেগেছিল। এরপরই দেখা যায় ঋতু সূর্যমুখী ফুলের পেন্টিং করছে। পেন্টিং করতে করতে তার কিছু একটা মনে পড়ে। তখন তার মোবাইলে পেন্টিং এর যে ছবিগুলো সে তুলে রেখেছিল সেগুলো দেখতে থাকে। সে খেয়াল করে মোবাইলে কিছু পেন্টিং এর ছবি নেই। তাই সে ডায়েরি খুলে, কারণ সে প্রতিটা পেন্টিং করার পর মোবাইলে ছবি তুলবে এটা ডায়েরিতে লেখা থাকতো। কিন্তু মোবাইলে সে ছবিগুলো খুঁজে পাচ্ছিল না। এরপরে সে রুম থেকে বের হয়ে বাইরে এসে টিভি দেখতে বসে। তখন টিভিতে একটা নিউজ দেখানো হচ্ছিল, ছায়া নামের একজন বিবিএ স্টুডেন্ট মিসিং, আর ছায়া ছিল এমএল এর মেয়ে। নিউজে মেয়েটিকে দেখে ঋতু রেমাকে বলে, মেয়েটিকে আমি কোথায় যেন দেখেছি, কিন্তু ঠিক কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। তখন রেমা বলে, হয়তো দেখেছেন। এরপরে ঋতু রয়কে মেসেজ করে সে যেন আজকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। রয় ট্যাক্সি নিয়ে বাসায় ফিরতেই ঋতু বলে, আমাদের গাড়ি কোথায়? রয় বলে, সার্ভিসিং করতে দিয়েছি। ঋতু রয়কে ভিতরে নিয়ে যেয়ে পেন্টিং দেখায়। প্রতিবার সে বোগেনভিলার পেন্টিং করে, কিন্তু এবার সে ভিন্ন 3টি পেন্টিং করেছে। প্রথমটা ছিল সূর্যমুখী ফুলের পেন্টিং, দ্বিতীয়টা ছিল সাদা খরগোশের পেন্টিং এবং তৃতীয়টা ছিল ব্যাডমিন্টন লোগোর পেন্টিং। এর ঠিক কিছুক্ষণ পরে তাদের বাসায় পুলিশ ইন্সপেক্টর সুরজ এবং ডেভিড আসে। রয় দরজা খুলে দিতে সুরজ তার মোবাইলে ঋতুর ছবি দেখিয়ে বলে, এনাকে কি আপনি চিনেন? তখন রয় বলে, হ্যাঁ, এটা আমার স্ত্রী। সুরজ বলে, আপনার স্ত্রীকে ডাকুন, তার সাথে কিছু কথা আছে। ভিতরে ঢুকে সুরজ খেয়াল করে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তাই সুরজ জিজ্ঞেস করে, এটা কি আপনার নিজস্ব বাসা? তখন রয় বলে, না, 5 বছর ধরে এই বাসায় আমরা ভাড়া আছি। ঠিক তখনই ঋতু সেখানে আসলে সুরজ তার মোবাইলের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি আপনি? তখন ঋতু বলে, হ্যাঁ। সুরজ বলে, আপনি বিবিএ কলেজের সামনে কি করছিলেন? উল্টা ঋতুই সুরজকে প্রশ্ন করে, আমি ওখানে কেন গিয়েছিলাম? তখন সুরজ বলে, আপনি ওখানে কেন গিয়েছিলেন সেটা তো আপনি ভালো বলতে পারবেন। এরপর সে ঋতুকে ছায়ার ছবি দেখায় আর বলে, মেয়েটিকে চিনে কিনা। তখন ঋতু বলে, মেয়েটিকে কোথায় যেন আমি দেখেছি, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না। সুরজ বলে, ভালো করে মনে করার চেষ্টা করুন, মেয়েটিকে আপনি কোথায় দেখেছেন? তখন ঋতু একটু অস্থির হয়ে যাচ্ছিল। এটা দেখে রয় সুরজকে ডেকে বাইরে নিয়ে যায় আর তাকে বলে, আসলে আমার স্ত্রীর মানসিক অবস্থা ঠিক নেই। গত 8 বছর ধরে তার অতীতের সবকিছু সে ভুলে গেছে।
একটা অ্যাক্সিডেন্টের পর সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এটা শোনার পর সুরজ বলে, আমি খুবই দুঃখিত, আমি আসলে এই বিষয়টা জানতাম না। কিন্তু মিসিং হওয়া মেয়েটি যেই কলেজে পড়তো আর যে সময়ে সে মিসিং হয়েছে ঠিক একই সময়ে ওই কলেজের গেটের সামনের সিসিটিভি ফুটেজে আপনার স্ত্রীকে দেখা গেছে। তাই জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার স্ত্রীর সাথে তো কথা বলতেই হবে। তাই আগামীকাল আপনার স্ত্রীর সকল মেডিকেল রিপোর্ট নিয়ে থানায় চলে আসবেন। এরপরে তারা সেখান থেকে চলে যায়। তবে সেখান থেকে চলে যাবার আগে ডেভিডকে বলে বাসায় যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তার ফুটেজটা আসার সময় নিয়ে আসবে। পরের দিন সকালে রয় তার স্ত্রীকে নিয়ে থানায় যায়। সুরজ আবারও মোবাইলে ছায়ার ছবিটি দেখিয়ে আগের দিন যে প্রশ্নগুলো করেছিল ঠিক একই প্রশ্নগুলো করে। ঋতু আগে যা বলেছিল ঠিক একই কথা বলে, যে সে মেয়েটিকে দেখেছে কিন্তু তার মনে পড়ছে না। তখন সুরজ বলে, আপনি একটু সময় নিয়ে চিন্তা করে দেখুন মেয়েটিকে আসলে কোথায় দেখেছিলেন। কিছুক্ষণ চুপ থাকার পর ঋতু বলে, আসলে আমি মেয়েটিকে সূর্যমুখী ফুলের ক্ষেতের মধ্যে দেখেছিলাম। মেয়েটি ক্ষেতের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল। আমি দৌড়ে মেয়েটির কাছে যেতেই দেখি মেয়েটি সেখানে নেই। ক্ষেতের ভিতর থেকে আমি বাহিরে বের হয়ে আসতেই দেখি মেয়েটি একটি মহিলার সাথে কথা বলছে এবং সে মহিলার সাথে সেখান থেকে চলে যায়। সুরজ বলে, মহিলাটিকে আপনি চিনেন? তার মুখটা কি দেখেছিলেন? ঋতু একটু চুপ করে থাকার পর বলে, আসলে সেই মহিলাটি রেমা ছিল। রেমা আমার বাসায় অনেকদিন ধরে কাজ করে। এরপর রয় ঋতুকে বাসায় নিয়ে যাবার পর বলে, তোমাকে কতবার বলেছি যখন তোমার কিছু মনে পড়বে না তখন তুমি চুপ করে থাকবে, কোনো কথা বলতে যাবে না, কিন্তু তুমি তাও রেমার নামটাই নিলে। রেমা কতদিন ধরে তোমাকে দেখাশোনা করে, অথচ তুমি রেমাকে এই কেসের ঝামেলায় অযথাই ফাঁসিয়ে দিলে। এরপরে জিজ্ঞাসাবাদ করার জন্য রেমা আর তার স্বামী বীরজুকে থানায় ডাকা হয়। রেমাকে জিজ্ঞেস করলে রেমা বলে, সেদিন তো আমরা এখানে ছিলামই না, আমাদের এক আত্মীয়র বিয়ে ছিল, তাই আমরা আগের দিনই ত্রিশূলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, আর এরপর বাকি সময়টা আমরা বিয়েতেই ছিলাম। এরপর রেমার স্বামী বীরজুকে ডাকা হয়। বীরজুকে জিজ্ঞেস করলে সেও ঠিক একই কথা বলে। এরপরে পুলিশ ইন্সপেক্টর সুরজ ঋতুর মেডিকেল রিপোর্টগুলো চেক করছিল। অন্যদিকে রয় বলে, এই অ্যাক্সিডেন্টের পর থেকে ঋতুর জীবনটা একদম পাল্টে গেছে, আর রেমাকে রাখা হয়েছিল তার দেখাশোনা করার জন্য। আসলে ঋতু কয়েকজনকেই খুব ভালোভাবে চিনে, যাদেরকে সে সবসময় দেখে, যারা তার নিত্যদিনের সঙ্গী, কিন্তু কয়েকদিন পরই আবার তাদেরকেই চিনতে পারে না। তখন আবার তাকে সবকিছু মনে করিয়ে দিতে হয়। যখন সে সবসময় যাদেরকে দেখে তাদেরকেই মনে রাখতে পারে না, তখন সে অন্য কাউকে কিভাবে মনে রাখবে? আর যখন অপরিচিত লোকের কথা জিজ্ঞেস করা হয় তখন তার নিজের মতো করে একটা গল্প বলে দেয়। আর রেমাকে দোষী সাব্যস্ত করা সেই রকমই একটা কিছু। তখন সুরজ বলে, আপনার বাসার সিসিটিভি ফুটেজটা চেক করলাম, কিছুদিন আগেই আপনার বাসায় চুরি হয়েছিল, আপনি পুলিশে কমপ্লেন কেন করেননি? তখন ডক্টর রয় বলে, আসলে বাসা থেকে তেমন কিছুই চুরি হয়নি, তাই আমি পুলিশের ঝামেলায় জড়াতে চাচ্ছিলাম না, সেজন্যই কমপ্লেন করিনি। এরপরে সুরজ বলে, আসলে এই কেসটা সলভ করার জন্য আমাদের উপরে পলিটিক্যাল প্রেশারটা অনেক বেশি, আর কেসটা সলভ করতে আপনার স্ত্রী আমাদের কাছে একমাত্র লিড। সিসিটিভি ফুটেজে দেখা গেছে আপনার স্ত্রী ছায়ার পিছু করছিল। আমার মনে হচ্ছে আপনার স্ত্রী কিছু একটা জানে। এটা শুনে রয় বলে, আসলে আপনি আমার স্ত্রীর মানসিক অবস্থাটা বুঝতে পারছেন না, যার জন্যই এমন কথা বলছেন। তখন সুরজ বলে, যে আপনার স্ত্রীর মানসিক অবস্থাটা খুব ভালোভাবে বুঝতে পারবে সেরকম কোনো ডাক্তারকে ডেকে নিয়ে এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। কাল সকাল 10টার মধ্যে আপনার স্ত্রীকে নিয়ে থানায় চলে আসবেন। আর এখন আপনাকে যেতে দিচ্ছি কারণ আপনার স্ত্রীর শরীরটা ভালো না, আর স্কুল থেকেও আপনার বাচ্চারা ফেরত আসবে। এটা শুনে রয় বলে, আসলে আমাদের কোনো সন্তান নেই, এটা শুধুমাত্রই তার হ্যালোসিনেশন। ও মনে করে ওর একটা ছেলে আর একটা মেয়ে আছে। আসলে আমি চাই না ওর ব্রেনে কোনো রকম প্রেসার পড়ুক আর ও উত্তেজিত হয়ে যাক, তাই ও যেটা বলে ওর কথাতে আমি আর রেমা তার কথার সাথে সায় মিলাই। অর্থাৎ এতদিন যে দুই বাচ্চা রায়ান আর ইভাকে আমরা দেখেছি এটা শুধুমাত্র ঋতুর কল্পনা। এটা শুনে পুলিশ ইন্সপেক্টর সুরজ তো অবাক হয়ে যায়। এরপরে ঋতুকে জিজ্ঞাসাবাদ করার জন্য ক্রিমিনাল সাইকোলজিস্ট মিতুকে ডাকা হয়। মিতু ঋতুর মোবাইলের রেকর্ডিং শুনছিল। ঋতু তার মোবাইলে সবকিছু রেকর্ড করে রাখতো, কিন্তু ছায়া যেদিন মিসিং হয় সেই দিনের রেকর্ডিং ছাড়া বাকি সব দিনের রেকর্ডিংগুলো মোবাইলে ছিল। তখন ঋতুকে জিজ্ঞেস করলে ঋতু বলে, আমি সবসময় রেকর্ডিং করি না, যখন আমার কোনো কিছু মনে রাখার প্রয়োজন হয় তখনই শুধুমাত্র রেকর্ডিং করি। মিতু জিজ্ঞেস করে সে সবসময় ডায়েরি লিখে কিনা। ঋতু বলে, আমি ডায়েরি লিখি না, কিন্তু কিছু জিনিস যখন আমার মনে রাখার প্রয়োজন হয় তখন সেটা ডায়েরিতে নোট করে রাখি। সুরজ বলে, আপনি বারবার বিবিএ কলেজের সামনে কেন যান? সিসিটিভি ফুটেজে দেখা গেছে আপনি এ পর্যন্ত 7বার সেখানে গেছেন। ঋতু বলে, আমি সত্যিই কি ওখানে বারবার যাই?
তখন সুরজ ঋতুকে সিসিটিভি ফুটেজ দেখায়। মিতু বলে, আপনি বারবার বোগেনভিলার পেন্টিংই কেন করেন? ঋতু বলে, আমি ঠিক জানি না কেন আমি বারবার একই পেন্টিং করি। মিতু জিজ্ঞেস করে, ছায়া যখন মিসিং হয়েছিল তার ঠিক পরে আপনি সানফ্লাওয়ারের পেন্টিং করেছিলেন। ঋতু বলে, সানফ্লাওয়ারের পেন্টিং এর সাথে মেয়েটার মিসিং হওয়ার সত্যি কি কোনো সম্পর্ক আছে? এরপরে দেখা যায় সেদিন ছায়া সানফ্লাওয়ার প্রিন্টের একটা শার্ট পরেছিল। সুরজ বলে, গতকাল আপনি বলেছিলেন ছায়া যে মহিলাটির সাথে কথা বলছিল এবং চলে যাচ্ছিল সেটা আপনার কাজের মেয়ে রেমা ছিল, কিন্তু আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি সেই মহিলাটা রেমা ছিল না, কারণ রেমা তার স্বামীর সাথে বিয়েতে গেছিল। এবার আপনি একটু চিন্তা করে বলুন, আসলে সেদিন ওই মহিলাটি কে ছিল? আপনি তার মুখটা দেখেছিলেন কিনা? কিন্তু ঋতু ঠিক করে কিছুই বলতে পারছিল না। ঋতুর মানসিক অবস্থার কথা ভেবে সুরজ বলে, ঠিক আছে, আজকে আপনি আসতে পারেন, কালকে আবারও আমরা কথা বলবো। এরপরে দেখা যায় ছায়ার সাথে যে মহিলাটি যাচ্ছিল সেটা আর কেউ নয় বরং ঋতু নিজেই। এরপরে রয় বিরজু আর রেমার সাথে দেখা করতে যায়। রয় আসলে রেমাকে ফেরত নিয়ে যেতে এসেছে। বিরজু বলে, পুলিশের ঝামেলা থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য আমরা সবকিছু ছেড়ে দিয়ে এখানে এসেছি। বিরজু বলে, আমরা যদি আবারও সেখানে যাই তাহলে আবারও পুলিশের ঝামেলায় পড়ব। তখন রয় বলে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই মহিলাটি আসলে রেমা ছিল না। আর তোমার ম্যাডামকে তো চিনোই, ওর কথায় কিছু মনে করো না। রেমা ছাড়া ঋতুকে কেউ ঠিকমতো সামলাতে পারে না, তাই দয়া করে আমার সাথে চলো। রেমা ডক্টর রয়ের কথায় রাজি হয়ে আবারও ফেরত যায়। এরপরে ব্রিজের নিচে পুলিশ একটা ছেলের লাশ পায়, আর সেই লাশের কাছে একটা ব্রেসলেটও পায়। এরপর আমাদেরকে ঋতু আর রেমাকে দেখানো হয়। রেমা ঋতুকে তার একটা স্যান্ডেল দেখাচ্ছিল, সেই এই স্যান্ডেলটা অনলাইন থেকে কিনেছে। ঋতু বলে, অনলাইন থেকে কিভাবে অর্ডার করতে হয় আমাকেও একটু শিখিয়ে দিও, আমিও একটু অর্ডার করব। তখন রেমা বলে, আপনাদের অ্যানিভার্সারিতে স্যার যে ব্রেসলাইটটা আপনাকে গিফট করেছিল সেটা তো হারিয়ে গেছে, আপনি অনলাইন থেকে একটা ব্রেসলাইট অর্ডার করেন। ঋতু এটা শুনে বেশ অবাক হয় আর বলে, সত্যি কি ব্রেসলাইটটা হারিয়ে গেছে? রেমা বলে, হ্যাঁ। রেমা বলে, সেদিন হাসপাতালে যাওয়ার পর থেকে ব্রেসলাইটটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সব জায়গাতেই খোঁজা হয়েছে কিন্তু ব্রেসলাইটটা কোথাও ছিল না, কিন্তু যেই গাড়িটা নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছিল সেখানে খোঁজা হয়নি, চলুন খুঁজে দেখি ব্রেসলাইটটা সেখানেও পড়তে পারে। এরপরে ঋতু আর রেমা দুজন গাড়িতে তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু ব্রেসলাইটটা সেখানে ছিল না। তখন রেমা বলে, হাসপাতাল থেকে আসার পর গাড়িটা তো সার্ভিসিং করতে দেওয়া হয়েছিল, যেই সার্ভিসিং সেন্টারে গাড়িটি সার্ভিসিং করতে দেওয়া হয়েছিল সেখানে হয়তো ব্রেসলাইটটা মিসিং হয়ে গেছে, আমরা সেখানে যেয়ে খোঁজ নিতে পারি। ঋতু বলে, তুমি ঠিকই বলেছ, বিরজুকে ডাকো। এরপর বিরজুকে সাথে নিয়ে তারা সার্ভিসিং সেন্টারে যায়, কিন্তু সেখানে যেয়ে ঋতু কিছুই বলতে পারছিল না। তাই রেমা বলে, আসলে কিছুদিন আগে আপনাদের এখানে একটা গাড়ি সার্ভিসিং করতে দেওয়া হয়েছিল, গাড়ির মধ্যে একটা ব্রেসলেট ছিল, কিন্তু সেই ব্রেসলাইটটা আমরা এখন খুঁজে পাচ্ছি না, তাই আমরা সেটা একটু দেখতে চাই। ব্রেসলাইটটা হয়তো গাড়ির মধ্যেই থেকে গেছিল আর সেখান থেকেই মিসিং হয়ে গেছে। তখন লোকটি গাড়ির নাম্বারটি জানতে চায়, কিন্তু ঋতু তখন গাড়ির নাম্বারটি বলতে পারছিল না, তাই বিরজু গাড়ির নাম্বারটি বলে। লোকটি গাড়ির ডিটেল চেক করে, এরপর বলে, এই গাড়ি তো 4 মাস আগে সার্ভিসিং করতে দেওয়া হয়েছিল। এটা শুনে তারা তিনজনই অবাক হয়ে যায়। এরপরে তারা হাসপাতালে যায়। বিরজু হাসপাতালে সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছিল। সিকিউরিটি গার্ডকে সবকিছু খুলে বললে সিকিউরিটি গার্ড বলে, এটা আমাকে কেন বলছো? সেদিন তো ম্যাডাম নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে এসেছিল। এটা শোনার পর বিরজু বলে, সেদিন হয়তো তুমি ড্রিঙ্কস করেছিলে, তাই ভুল দেখেছো, ম্যাডাম গাড়ি চালাতে পারে না। তখন লোকটি বলে, আমি ঠিকই দেখেছি, ম্যাডাম খুব ভালোভাবেই গাড়ি চালাতে পারে। এরপরে সে তাদের তিনজনকে সিসিটিভি ফুটেজ দেখায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঋতু নিজেই গাড়ি চালিয়ে আহত রয়কে হাসপাতালে নিয়ে এসেছিল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, রয় কখন আহত হলো? এটা কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো। সিসিটিভি ফুটেজটা দেখে তারা তিনজনই অবাক হয়ে যায়। তারপর বাসায় আসতে আসতে ঋতু বলছিল, আসলে কি আমি গাড়ি চালাতে পারি? তখন রেমা বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না। এরপরে রেমা যখন তার নিজের বাসায় চলে যাচ্ছিল ঠিক তখনই বাসাতে রয় আসে। রয় ঋতুর কাছে যেতেই ঋতু তাকে জিজ্ঞেস করে, গাড়ি সার্ভিসিং করতে কোথায় দিয়েছিলে? রয় বলে, প্রতিবার যেখানে গাড়ি সার্ভিসিং করতে দিই সেখানেই দিয়েছি। এটা শুনে ঋতু বলে, মিথ্যা বলো না, আমি সার্ভিসিং সেন্টারে গিয়েছিলাম, সেখানে তুমি গাড়িটি সার্ভিসিং করতে দাওনি। এটা শোনার পর রয় বলে, আসলে সেদিন গাড়িটা রক্তে মেখেছিল, তাই আমি গাড়িটি সার্ভিসিং সেন্টারে না দিয়ে একটা লোকাল শপে দিয়েছিলাম। তখন ঋতু বলে, আমি কি গাড়ি চালাতে পারি? রয় বলে, হ্যাঁ। ঋতু বলে, কিভাবে? রয় বলে, আমি তোমাকে শিখিয়েছি। ঋতু জানতে চায় আসলে সেদিন রাতে কি ঘটেছিল। তখন রয় সবকিছু বলতে থাকে। আসলে সেদিন রাতের বেলা যখন তাদের বাসায় চোর এসেছিল
চোর রয়ের মাথায় আঘাত করেছিল। রয়ের মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল আর সে সেখানেই অজ্ঞান হয়ে গেছিল। রয়ের জ্ঞান ফিরে আসতেই দেখে ঋতু অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর রয় সেখানে থাকা টেবিল ল্যাম্প দিয়ে চোরের মাথায় আঘাত করে। তখন চোরটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমি আর তুমি যখন হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়েছিলাম, তখন চোরটি দৌড়াতে দৌড়াতে একটা ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। আমার মাথায় আঘাতের জন্য আমি ঠিকমতো গাড়ি চালাতে পারছিলাম না। তখন তুমি নিজেই ড্রাইভ করে আমাকে হাসপাতালে নিয়ে গেছিলে। আর এটাই ছিল সেদিন রাতের ঘটনা। আমি তোমাকে এর আগেও অনেকবার বলেছি, কিন্তু তুমি প্রতিবারই ভুলে যাও। এটা শুনে ঋতু কাঁদতে থাকে আর রয়কে সরি বলে জড়িয়ে ধরে। এরপরে রয় আর ঋতুকে আবারও পুলিশ স্টেশনে ডাকা হয়। দেখা যায় ঋতু একই রকম ব্রেসলেট পরে আছে, যেটা সুরজও লক্ষ্য করে। এরপর সুরজ তাকে একই প্রশ্ন করে যেগুলো তাকে আগেও করেছে, কিন্তু ঋতু ঠিকভাবে কোনো কিছুরই উত্তর দিতে পারছিল না। তখন সুরজ বলে, আমার মনে হচ্ছে আপনি আমাদেরকে এই কেসে বিভ্রান্ত করছেন। এটা শুনে ঋতু কাঁদতে থাকে। তখন ঋতুকে চলে যেতে বলা হয় আর রয়কে ডাকা হয়। সুরজ রয়কে বলে, আমার মনে হচ্ছে আপনার স্ত্রী ছায়াকে চিনে, কিন্তু সে বলছে না। রয় বলে, হয়তো চিনে। আসলে রেমা আর ঋতু যখনই আমার সঙ্গে দেখা করার প্রয়োজন হতো, বিবিএ কলেজের রোড দিয়ে আমার সঙ্গে দেখা করতে আসতো। তখনই হয়তো ছায়াকে দেখেছে, অথবা টিভিতে নিউজ দেখার পর সে নিজের মতো করে একটা গল্প বানিয়েছে। এটা শুনে সুরজ একটু রেগেই যায় আর বলে, আপনাকে আগেও বলেছি, কেসটা সলভ করার জন্য আমাদের উপরে অনেক প্রেসার। আপনার স্ত্রী অসুস্থ, তাই আপনাদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করছি না। এরপরে রয় ঋতুকে নিয়ে বাসায় আসে। ঋতু পেন্টিং করছিল। তখনই রেমা তাকে বলে লন্ড্রিতে কাপড় দিতে হবে, তাকে যেন কাপড়গুলো বের করে দেয়। ঋতু বলে, তুমি বাচ্চাদের কাপড় দাও, আমি আমারগুলো দিচ্ছি। এরপরে সে রুমে যে বেডশিট ওঠাতে দুইটা কাগজের টুকরো পায়। ঠিক তখনই সেখানে রেমা আসে। রেমাকে দেখে ঋতু কাগজের টুকরোগুলো লুকিয়ে ফেলে। রেমা চলে যেতে ঋতু কাগজের টুকরোগুলো খুলে পড়তে থাকে। একটা কাগজের টুকরোতে লেখা ছিল, আর সেদিন রাতে আসলে রয় চোরের পিছু করছিল আর টেবিল ল্যাম্প দিয়ে চোরের মাথায় জোরে আঘাত করেছিল। এবং দ্বিতীয় কাগজের টুকরাতে লেখা ছিল, আমি ছায়াকে চিনি। এটা দেখে ঋতু অনেক অবাক হয়ে যায়, কারণ এই কাগজের টুকরোগুলোতে সে নিজেই লিখেছে, যেন সে ভুলে না যায় তাই লিখে রেখেছিল। ছায়াকে সে চিনে এটা জানতে পারার পর ঋতু হতবাক হয়ে যায়। সে মনে করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। এর মধ্যেই দেখা যায় সুরজ আর মিতু তাদের বাসায় এসেছে। রয় ঋতুকে ডাকতে ঋতু বাহিরে আসে। সুরজ ঋতুকে জিজ্ঞেস করে, আমাকে কি চিনতে পারছেন? ঋতু বলে, হ্যাঁ, আমি আপনাকে চিনি। এটা শুনে সুরজ একটু অবাক হয়। এরপর সে চোরের ছবিটি দেখিয়ে বলে, এই লোকটাকে কি চিনেন? ঋতু বলে, না, কে এটা? সুরজ বলে, এটা আপনাদের এলাকারই চোর। সেদিন একটা ব্রিজের নিচে লাশ পাওয়া গেছে। এরপরে লাশের পাশে থাকা সেই লকেটটি দেখিয়ে বলে, এটা কি আপনি চিনতে পারছেন? ঋতু বলে, একই রকম দেখতে ব্রেসলাইট আমার হাতেও আছে, এই যে দেখেন আমি পরে আছি। এরপর সে স্কুল বাসের শব্দ শুনে বলে, আমার ছেলে মেয়ে চলে এসেছে, এখন আমাকে যেতে হবে। এটা বলে সে চলে যায়। রয় বলে, এটা তার নিত্যদিনের রুটিন। সে নিজের মতো করে তার একটা দুনিয়া বানিয়ে রেখেছে। সে সবসময় বাচ্চাদেরকে নিয়ে আর পেন্টিং নিয়েই ব্যস্ত থাকে। এরপর রয় বলে, আসলে আমাদের পরপর দুইটা বাচ্চা মিসক্যারেজ হয়েছে। এরপর থেকে ঋতু ইমাজিন করে তার একটা ছেলে আর একটা মেয়ে আছে। রয় বলে, সেদিন আসলে আমাদের বাসায় চোর এসেছিল। এরপর রয় সেদিন রাতে আসলে কি হয়েছিল সবকিছু খুলে বলে। যেহেতু সে একটা কুখ্যাত চোর ছিল আর সেখানে রয়ের কোনো দোষ ছিল না, ব্রিজের উপর থেকে পড়ে সে মারা গেছে, রয়কে এই বিষয়ে কিছু বলে না। তাছাড়াও সে সিসিটিভি ফুটেজও দেখেছিল। চোরটি আসলেই তাদের বাসায় সেদিন চুরি করতে এসেছিল। রয় তখন সুরজকে বেসলাইটের কথাও বলে। রয় বলে, আসলে সেদিন আমি মনে করেছিলাম আমাদের বাসা থেকে কিছুই চুরি হয়নি, কিন্তু সেদিন চোর বেসলাইটটি চুরি করে নিয়ে গেছিল। এরপর আমি খেয়াল করি ঋতু বারবার সে বেসলাইটটি খুঁজছিল, আর এটা নিয়ে সে অনেক বেশি টেনশন করছিল, কারণ বেসলাইটটি আমি তাকে আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম। তাই সে যেন টেনশন না করে, তাই একই রকম দেখতে বেসলাইট আমি কিনে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। বেসলাইটটা দেখার পর ঋতু সবকিছু ভুলে গেছে, তাই আপনাদেরকে এই বিষয়ে কিছুই বলতে পারেনি। আর ব্রিজের নিচে পুলিশ যে ছেলের লাশ পেয়েছিল সেটা আসলে সেই চোরের লাশ ছিল। এরপরে ঋতু বাথরুমে যেয়ে শাওয়ার নিচ্ছিল। হঠাৎই সে লক্ষ্য করে তার পিছনে দুইটি আঘাতের চিহ্ন। সে ভাবতে থাকে আঘাতগুলো সে কিভাবে পেল। এরপর শাওয়ার শেষ করে সে রান্নাঘরে আসে। রান্নাঘরে সেই কার্ডটি পায়, যেই কার্ডটি সিসিটিভি ক্যামেরা লাগাতে এসে ওই মেয়েটি দিয়েছিল। ঋতু রেমাকে বলে, কার্ডে যেই নাম্বার আছে সেই নাম্বারে কল করো আর ওই মেয়েটিকে বাসায় আসতে বলো। মেয়েটি বাসায় আসলে ঋতু সেই দিনের সিসিটিভি ফুটেজ চেক করে। সেদিন চোরটি আসলে বাসার মধ্যে কোন দিক দিয়ে ঢুকেছিল আর তারপর কি ঘটেছিল। এরপর ঋতু আর রয়কে আবারও পুলিশ স্টেশনে ডাকা হয়। রয় তখন বলে, আমার স্ত্রী তো বারবার বলছে তার কিছু মনে নেই,
কিন্তু তারপরও তাকে একই প্রশ্ন করার জন্য কেন বারবার জিজ্ঞাসাবাদ করেন। সুরজ তখন 3টা মেয়ের ছবি টেবিলের উপর রাখে আর বলে শুধুমাত্র একটা মেয়ে মিসিং হয়নি, আরো 2টা মেয়ে মিসিং হয়েছে। এরপরে সুরজ বাকি 2টা মেয়ের ছবি দেখিয়ে বলে এর নাম ত্রিশিকা। ত্রিশিকা মিসিং হয়েছিল 19শে আগস্ট আর জেনিফার মিসিং হয়েছিল 28শে সেপ্টেম্বর। ছবিতে দেখা যায় মেয়ে দুটি যে টি শার্ট পরে আছে সেই টি শার্টে একটা সাদা খরগোশের ছবি আর একটা ব্যাডমিনের লোগো ছিল, যেটা ঋতু তার পেন্টিং এ এঁকেছিল। সুরজ বলে মেয়েগুলোর মিসিং হওয়ার ব্যাপারে আপনার স্ত্রী কিছু না কিছু তো অবশ্যই জানে। এরপরে ঋতুকে ডেকে সেই মেয়েগুলোর ছবি দেখানো হয় আর তাকে বলা হয় তাদেরকে চিনে কিনা, কিন্তু ঋতু তাদেরকে চিনতে পারে না। সুরজ তখন ঋতুকে বলে আপনি তো সবসময় বোগেনভিলার পেন্টিং করতেন। ঋতু বলে হ্যাঁ। সুরজ তখন বলে তাহলে আপনি মেয়েগুলো মিসিং হওয়ার পরে কেন সানফ্লাওয়ারের পেন্টিং, সাদা খরগোশের পেন্টিং এবং ব্যাডমিনের পেন্টিংটাই কেন করলেন? ঋতু এ ব্যাপারে কিছুই বলতে পারে না। তখন রয়ের কাছ থেকে ঋতু যে ডাক্তারের কাছে চিকিৎসা করছিল তার নাম্বার নিয়ে মিতু আর সুরজ তার সাথে দেখা করতে যায়। মিতু ডাক্তারকে জিজ্ঞেস করে ঋতু তার কাছে কত বছর ধরে ট্রিটমেন্ট করছে। ডাক্তার জানে গত 8 বছর ধরে সে তার কাছে ট্রিটমেন্ট করছে। এরপরে মিতুকে সেই রুমে নিয়ে যাওয়া হয় যেখানে ঋতু থাকতো। মিতু রুমের মধ্যে ঢুকতেই খেয়াল করে জানালা দিয়ে কিছু বাগানবিলাস ফুল দেখা যাচ্ছে, যেই ফুলগুলোই ঋতু তার পেন্টিং এ সবসময় আঁকতো। মিতু বুঝতে পারে ঋতু আসলে যেটা দেখে সেটাই সে তার মনের অজান্তেই পেন্টিং এ আঁকে। এরপর ডাক্তারকে সেই 3টা মেয়ের ছবি দেখানো হয় এবং তাকে জিজ্ঞেস করা হয় সেই 3টা মেয়েকে চিনে কিনা। ডাক্তার বলে সে তাদেরকে চিনে না। সুরজ তাকে জিজ্ঞেস করে আপনি কি পেশেন্টের সাথে বাইরে হাঁটতে বের হন? তখন ডাক্তার একটু বিরক্ত হয়ে বলে হ্যাঁ, মাঝে মধ্যে বের হই, কারণ পেশেন্টের সাথে সময় কাটালে তার মনের অবস্থাটা বোঝা যায়। ডাক্তার একটু বিরক্ত হচ্ছিল, তাই সেখান থেকে সুরজ আর মিতু চলে আসে। এরপরে দেখা যায় ঋতু আবারও ডায়েরিতে কিছু নোট করছে আর সেই কাগজগুলো ছিঁড়ে ভাঁজ করে রাখছে। অপরদিকে মিতু হাসপাতালে ডক্টর রয়ের সাথে দেখা করতে যায়। মিতু রয়কে বলে ঋতুকে আমি একটা থেরাপি দিতে চাই। এটা শুনে ডক্টর রয় বলে ঋতুর অবস্থা খুব একটা ভালো না। মিতু বলে 3টা মেয়ে মিসিং হয়েছে, অথচ আমাদের কাছে কোনো প্রমাণ নেই। 3টা মেয়েকে তো খুঁজে বের করতে হবে। আপনি আমাদেরকে একটু কনসিডার করুন, আর আমি কথা দিচ্ছি আপনার স্ত্রীর সম্পূর্ণ খেয়াল রাখবো। তার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গেই থেরাপি বন্ধ করে দিব। এরপরে ঋতুকে থেরাপি দেওয়ার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। থেরাপি শুরু করার আগে মিতু ঋতুকে বলে আপনার জীবনের সুন্দর মুহূর্তগুলো আপনি মনে করার চেষ্টা করুন, আর এরই মধ্যে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আর যে লাইটটা দেখতে পাচ্ছেন, লাইটটা যেই দিকে যাবে আপনি সেই দিকে তাকিয়ে থাকবেন। এরপরে ঋতু তার ছেলে মেয়েদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো চিন্তা করছিল আর সে লাইটের দিকে তাকিয়েছিল। তখনই মিতু তাকে জিজ্ঞেস করে সেই 3টা মেয়ের ব্যাপারে। তখন ঋতুর শুধু একটা মাত্র কথাই মনে হয়, সে একটা পুকুরের মধ্যে পড়ে যায়। এরপরে মিতু ডক্টর রয়কে সেই পুকুরের ব্যাপারে জিজ্ঞেস করে। ডক্টর রয় তখন বলে হয়তো তার ছোটবেলার কোনো কথা হবে। এরপরে মিতু রেমা আর ঋতুকে নিয়ে সেই লোকের কাছে আসে যার কাছে তারা পেন্টিং বিক্রি করত। লোকটিকে বলে সে তাদেরকে চিনে কিনা। লোকটি বলে হ্যাঁ, তারা আমার কাছে পেন্টিং বিক্রি করতে আসে। মিতু বলে পেন্টিং গুলো কে কিনে নেয়? লোকটি জানায় আসলে পেন্টিং গুলো রয় স্যার কিনে। পেন্টিং গুলো কেনার পর আমি তাদেরকে 3000 টাকা দিতাম আর রয় স্যার আমাকে 4000 টাকা দিয়ে পেন্টিং গুলো নিয়ে যেত। এতে আমার 1000 টাকা লাভ হতো। রয় স্যারের সাথে এ ব্যাপারে আমার ডিল হয়েছিল। মিতু এটা শোনার পরে রেমা আর ঋতুর কাছ থেকে জানতে চায় রয় এখন কোথায় আছে। তারা ফার্ম হাউসের কথা বললে মিতুর সাথে সাথে রয়ের সাথে দেখা করতে ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে যাওয়ার পর মিতু রয়কে বলে সেই আর্ট গ্যালারির লোকের সাথে আমার কথা হয়েছে, যার কাছ থেকে আপনি ঋতুর পেন্টিং গুলো কিনে নিতেন। রয় বলে আসলে আমি চাইতাম ঋতু যেন কন্টিনিউয়াসলি তার পেন্টিং গুলো আঁকে, তাই আমি তাকে 1000 টাকা লাভ দিয়ে পেন্টিং গুলো কিনে নিতাম। এরপরে মিতু সেই পেন্টিং গুলো দেখতে চাই। রয় তাকে সেই পেন্টিং গুলোর কাছে নিয়ে যায়। মিতু বলে এই ফার্ম হাউসটা কি আপনার নিজস্ব সম্পত্তি? তখন রয় বলে না, এটা আমার নানার সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি। এরপরে মিতু যে জানালার পাশে দাঁড়িয়েছিল সেই জানালার পর্দাটা ফাঁক করতেই দেখে সেখানেও ঠিক একই রকম ফুল আছে যেগুলো ঋতু তার পেন্টিং এ আঁকতো। তখন মিতু বলে এই ফুলগুলোই কি ঋতু তার পেন্টিং এ আঁকতো? রয় বলে হয়তো আঁকতো, কারণ আমাদের যখন নতুন বিয়ে হয়েছিল তখন মাঝে মধ্যেই আমরা এখানে এসে সময় কাটাতাম। আসলে বোগেনভিলার সাথে ঋতুর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এরপরে মিতু একটা অদ্ভুত রকমের শব্দ শুনতে পায়। এটা শুনে সে ভীষণ ভয় পেয়ে যায়। সে রয়কে জিজ্ঞেস করে শব্দটা কিসের? রয় বলে হয়তো পিগের হবে। মিতু বলে আপনি এখানে পিগ পালন করেন? তখন রয় বলে শুধু পিগ না, এখানে গরু, ছাগল, কুকুর সবকিছুই পালন করি। তার সাথে সাথে কিছু ফলমূল আর শাকসবজির গাছও আছে। মিতু কেন জানি অনেক তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়।
এবং গাড়ি স্টার্ট করে। রয়ও বিষয়টা বুঝতে পারে। মিতু গাড়ি নিয়ে চলে যেতে যেতে লুকিং গ্লাসে কেমন জানি করে রয়কে দেখতে থাকে। এরপরে রাতের বেলা রয় আর ঋতুকে বাইরে বের হতে দেখা যায়। সকালবেলা ঘুম থেকে উঠে রয় বিছানার নিচ থেকে 3টা কাগজের টুকরো বের করে, কারণ সে জানতো ঋতুর যেই কথাগুলো মনে রাখার প্রয়োজন হতো তখন ঋতু সেটা নোট করে কাগজে লিখে রাখতো। সেখানে একটা কাগজের মধ্যে লেখা ছিল আজকে মিতু বাসায় এসেছিল আর তার সাথে কথা হয়েছে। মিতু বলেছে সে তাকে তাদের ফার্ম হাউসে ঘুরতে নিয়ে যাবে। দ্বিতীয় কাগজে লেখা ছিল আসলে তোমার কোনো বাচ্চা নেই, এবং তৃতীয় কাগজটাতে লেখা ছিল বাচ্চাদের পেন্টিং মিতু নিয়ে গেছে। এই 3টা কাগজের মধ্যে যে কাগজটাতে লেখা ছিল তোমার আসলে কোনো বাচ্চা নেই, সেই কাগজটা রয় তার নিজের কাছে রেখে দেয় আর বাকি 2টা কাগজ ঠিক একই জায়গাতে রেখে দেয়। এর কিছুক্ষণ পর ঋতু ঘুম থেকে উঠে এবং সেই কাগজগুলো বের করে পড়তে থাকে। সেই কাগজগুলো পড়ার পর বাচ্চাদের রুমে যায়। সেখানে যেয়ে দেখে রয় সেখানে দাঁড়িয়ে আছে। ঋতু তখন রয়কে বলে এখানে কি করছো? রয় বলে আমার মনে হচ্ছে বাচ্চাদের ঘর থেকে কিছু একটা মিসিং আছে। এটা শোনার পর ঋতু একটু ভয় পেয়ে রয়ের কাছ থেকে পেন্টিং এর ব্যাপারটা গোপন করে যায়। রয় এটা বুঝতে পেরে বলে ঠিক আছে, চলো তুমি গোসল করে নাও, আমরা একসাথে ডিনার করব। এর ঠিক কিছুক্ষণ পরে তাদের বাসায় পুলিশ ইন্সপেক্টর সুরজ আর ডেভিড আসে। সুরজ ভিতরে ঢুকে ডেভিডকে বলে সিসিটিভি ফুটেজ চেক করতে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মিতু গতকাল তাদের বাসায় এসেছিল আর ঋতুর সাথে কথা বলেছে। সুরজ তখন ঋতুর কাছ থেকে জানতে চায় মিতুর সাথে তার কি কথা হয়েছে, কিন্তু তার কিছুই মনে নেই, সে সবকিছুই ভুলে গেছে। এরপরে সে দেখে মিতু যাওয়ার সময় একটা পেন্টিং নিয়ে গেছিল। তখন রয় জানতে চায় কি হয়েছে। সুরজ তখন বলে আসলে গতকাল রাত থেকে মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাবা বলেছে রাতের বেলা একটা গাড়ি হর্ন দিয়েছিল, এটা দেখতেই মিতু বাহিরে বের হয়েছিল। তারপর থেকেই মিতু মিসিং। সুরজ খেয়াল করে মিতু চলে যাওয়ার পর রয় আর ঋতু বাহিরে বের হয়েছিল। তখন সে রয়ের কাছ থেকে জানতে চায় তারা কোথায় গিয়েছিল। রয় বলে আসলে আমরা বাহিরে ডিনার করতে গেছিলাম। সুরজ সেই রেস্টুরেন্টের নামও জানতে চায়। রয় সেই রেস্টুরেন্টের নাম বললে সুরজ আর ডেভিড সেখান থেকে চলে যায়। এরপরে রয় তাড়াহুড়ো করে রেডি হতে হতে বলে রেমা কখন আসবে? আমাকে ফার্ম হাউসে যেতে হবে, একটা কাস্টমার মরিচ কিনতে আসবে। ঋতু বলে তুমি চলে যাও, আমি ম্যানেজ করে নিব। কিন্তু রয় ঋতুকে একা ছেড়ে যেতে চায় না। রেমা আসার পর রয় তাড়াহুড়ো করে ফার্ম হাউসে যায়। ফার্ম হাউসে যাওয়ার পর সে কিছু মাংস গরম করে কুকুরদেরকে খেতে দেয়। এরপর ড্রিঙ্কস করতে করতে সে তার নানার ছবির দিকে তাকিয়ে থাকে। আর তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রয় যখন অনেক ছোট ছিল তখন তার মা রয়কে নিয়ে তার নানার বাসায় এসেছিল। তার মা আর বাবা রিলেশন করে বিয়ে করেছিল, কিন্তু এটা তার নানা কখনোই মেনে নিতে পারেনি। যখন তার মা রয়কে নিয়ে তার বাবার বাসায় ফেরত আসে তখন তার নানা তার বাবাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে তারা সেখানেই থাকতো। রয় তার নানার সব জিনিসের প্রতি একটা আকর্ষণ ছিল আর তার নানাকে সবসময় ফলো করত। একদিন রয় তার নানার লাঠিতে হাত দিতেই তার হাতটি কেটে যায়, কারণ সে লাঠির মধ্যে ধারালো ছুরি ছিল। এরপরে রয়কে দেখা যায় তার নানা যেভাবে চেয়ারে লাঠি ধরে বসে থাকতো সেও ঠিক সেভাবে লাঠি ধরে চেয়ারে বসে আছে। এটা দেখে তার নানা বলে একদিন আমার সবকিছু তো তুরই হবে। এরপর গ্রামে একটা উৎসব দেখানো হয় যেখানে সবাই নাচানাচি করছিল। রয় সেখান থেকে অনেক রাতে একা একা বাড়ি ফিরে আসছিল। তখনই সে দেখে তার নানা কয়েকটি মেয়েকে জোরপূর্বক ভিতরে নিয়ে যাচ্ছে। এটা দেখে রয় একটু অবাক হয় আর সেখান থেকে চলে আসে, কিন্তু পরের দিন সে তার নানাকে আবারও ফলো করে। পরের দিনও সে দেখে তার নানা একটি মেয়েকে জোরপূর্বক ভিতরে নিয়ে যাচ্ছে। আসলে তার নানা মেয়েদেরকে নিয়ে যে কি করে এটা দেখার জন্য সে তার নানাকে ফলো করতে থাকে। আর দেখা যায় তার নানা আসলে মেয়েগুলোর সাথে অন্যায় করে তাদেরকে মেরে ফেলতো আর মেয়েগুলোকে সে লাঠির মধ্যে থাকা ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করত আর সেই টুকরোগুলো কুকুরকে খাইয়ে দিত। এরপর থেকে রয় তার নানার প্রতিদিনের কাজকর্মগুলো লক্ষ্য করত। একদিন সে দেখে তার নানার সবচেয়ে বিশ্বস্ত লোককে সে কাজের বাহানায় বাইরে পাঠিয়ে দেয়। এরপর তার স্ত্রীর সাথে সময় কাটায়। রয় ভাঙা জানালার ছিদ্র দিয়ে রুমের মধ্যে তাকিয়ে থেকে সবকিছু দেখছিল আর এটা সে মহিলাটিও খেয়াল করে। এরপর রয় একদিন আবারও সে ভাঙা জানালার ছিদ্র দিয়ে রুমের মধ্যে উঁকি মারছিল। ঠিক তখনই সেই মহিলাটি এসে রয়কে নিয়ে রুমের মধ্যে যায় এবং রুমের দরজা বন্ধ করে দেয়। আসলে রয় ছোটবেলা থেকেই মেয়েদের নেশায় মগ্ন ছিল। এরপরে সিন বর্তমানে আসলে দেখা যায় রয় তার নানার লাঠি নিয়ে হেঁটে হেঁটে একটা গোপন কক্ষের দিকে যাচ্ছে। সেখানে যেতেই দেখা যায় মিতু সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, অর্থাৎ রয় মিতুকে কিডন্যাপ করেছে। অপরদিকে ঋতু বসে বসে ভাবছিল মিতুর সাথে তার গতকাল কি কথা হয়েছে, কিন্তু সে মনে করতে পারছিল না, তাই চিৎকার করছিল।
ঠিক তখনই সেখানে রেমা আসে। রেমা আসলে রেমাকে বলে গতকাল মিতু বাসায় এসেছিল। তার সাথে কি কথা হয়েছে আমি কিছুতেই মনে করতে পারছি না। যতই আমি মনে করার চেষ্টা করি ততই ভুলে যাই। তখন রেমা বলে আমি তো বাসায় ছিলাম না। আপনি তো সব জিনিস মোবাইলে রেকর্ড করে রাখেন, মোবাইলের রেকর্ডিংটা চেক করে দেখুন। ঋতু বলে মোবাইলে আমি কোনো রেকর্ডিংই পাচ্ছি না, আর কোনো পেন্টিংও পাচ্ছি না। তখন রেমা বলে মালা কুরিয়ার নামে যেই মেয়েটা গতবার সিসিটিভি ফুটেজ দেখাতে এসেছিল তাকে ফোন করেন। ঋতু বলে মালা কুরিয়ান না, আমালা কুরিয়ান। অর্থাৎ ঋতুর কিছু কিছু জিনিস এখন মনে পড়ছে। এরপরে আমালা কুরিয়ান আসলে তারা সবাই মিলে সিসিটিভি ফুটেজ দেখে। সিসিটিভি ফুটেজ দেখার পর ঋতু বলে রয় যেটা বলেছে সিসিটিভি ফুটেজের সাথে মিলে যাচ্ছে, কিন্তু যখন মিতু বাসায় এসেছিল তখন তো রয় বাসায় ছিল না। মিতুর সাথে যেহেতু আমার কথা হয়েছে তাহলে আমি অবশ্যই কোনো না কোনো নোট লিখে রেখেছি। এটা বলেই তারা বিছানার নিচে নোটগুলো খুঁজতে যায়, কিন্তু সেখানে কোনো নোটই ছিল না। এরপরে ঋতু কিছু একটা বুঝতে পেরে বলে রয় কোথায়। রেমা বলে যেহেতু ট্রাক নিয়ে বের হয়েছে তাহলে অবশ্যই ফার্ম হাউসে গেছে। ঋতু বলে বীরজুকে ফোন দাও। বীরজু আসলে তারা তিনজন মিলে ফার্ম হাউসে যায়। গাড়ির শব্দ শুনে রয় মিতুকে একটা ইঞ্জেকশন দেয়। এরপর কুকুরের খাঁচার দরজাটা খুলে রেখে নিজে ঠিকঠাক হয়ে তারপর দরজা খুলে। রয় দরজা খুলতেই ঋতু বলে মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রয় বলে তুমি টেনশন করো না, আমরা দুজন একসাথে মিতুকে খুঁজে বের করব। এরপর ঋতু আর রেমাকে রুমের মধ্যে বসিয়ে রেখে বলে আমি বীরজুর সাথে দেখা করে আসছি। এরপর সে রুমের দরজাটি বাহির থেকে বন্ধ করে বীরজুর কাছে যে হঠাৎই তাকে মারতে থাকে। এক পর্যায়ে গাড়ির হেডলাইটের কাচের টুকরো দিয়ে বীরজুর গলাটাই কেটে ফেলে। জানালা দিয়ে ঋতু আর রেমা এটা দেখে রেমা চিৎকার করে কাঁদতে থাকে। ঋতু দরজার কাঁচ ভেঙে বাইরে হাত দিয়ে লক খুলে। এরপর বাহিরে এসে ঋতু রেমাকে পালিয়ে যেতে বলে। রেমা পালাতেই যাবে ঠিক তখনই রয় তাকে ধরে ফেলে আর তাকেও মারতে মারতে সেখানে অজ্ঞান করে ফেলে। রয় খুব স্বাভাবিকভাবে এসে ঋতুর সাথে কথা বলতে থাকে। দেখা যায় ঋতু এক মুহূর্তের মধ্যে সবকিছু ভুলে গেছে। তখন রয় ঋতুকে ভিতরে নিয়ে যেয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর রেমাকে নিয়ে এসে সেই গোপন কক্ষের মধ্যে রেখে দেয়। ওইদিকে সেই কুকুরগুলো বীরজুর দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আর এইদিকে রয় ঋতুর পেন্টিং এ আগুন লাগিয়ে দিয়ে পাগলের মতো নাচতে থাকে। কিন্তু ঋতু তখনও ঘুমায়নি, সে জাগা ছিল। রয়ের এরকম পাগলামি দেখে তার অতীতের সবকিছু মনে পড়তে থাকে। তখন দেখা যায় রয় আসলে সেদিন ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছিল, যাতে ঋতু মাথায় আঘাত পায় আর সবকিছু ভুলে যায়। ঋতু যেন তার স্মৃতিশক্তি খুব তাড়াতাড়ি ফিরে পায়, সেজন্য ডক্টর তাকে পেন্টিং করতে বলেছিল। তাই রয়ের কুকীর্তির কথাগুলো একটু আবছা আবছা মনে পড়তেই ঋতু পেন্টিং করত। কিন্তু রয় চাইতো না ঋতুর সবকিছু মনে পড়ে যাক, তাই ঋতুকে গোসলের বাহানায় বাথরুমে নিয়ে যেত এবং তাকে অনেক টর্চার করার পর বাথটাবের মধ্যে চুপিয়ে দিত। এতে করে ঋতু সবকিছু আবারও ভুলে যেত। এবারও বাথটাবে চুপানোর জন্য রয় ঋতুকে বাথরুমে নিয়ে যাচ্ছিল, কিন্তু ঋতু এবার নিজের পরিবর্তে রয়কেই বাথটাবে চুপিয়ে দেয় এবং বাইরে থেকে দরজা লাগিয়ে সেখান থেকে বাইরে এসেই দেখে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। কুকুরগুলোকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় আর অন্য রাস্তায় দৌড় দেয়। রয় রুমের দরজা ভেঙে তার নানার একটা বন্দুক নিয়ে বাইরে এসে কুকুরগুলোকে দেখে বুঝতে পারে ঋতু কোন দিকে গেছে। ওইদিকে কুকুরের তাড়া খেয়ে ঋতু জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে একটা পুকুরের মধ্যে পড়ে যায় আর সাথে সাথে সে আবারও সবকিছু ভুলে যায়। এরপর রয় ঋতুকে সেই গোপন কক্ষে নিয়ে এসে তার দিকে বন্দুক তাক করে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে বলে ইঞ্জেকশনটা নিজের গায়ে পুশ করতে। কিন্তু ঋতু নিজের গায়ে ইঞ্জেকশন পুশ না করে রয়ের পায়ে ইঞ্জেকশনটা পুশ করে দেয়। এতে রয় ভীষণ রেগে ঋতুকে মারতেই যাবে, ঠিক তখনই মিতুর জ্ঞান ফিরে আসে এবং সে তার হাতের ছিকলটা টেবিল থেকে উঠিয়ে ফেলে আর রয়ের গলায় ছিকল চেপে ধরে এবং চিৎকার করে ঋতুকে বলতে থাকে তাড়াতাড়ি পুলিশকে ফোন করো। ঋতু বলে কোন নাম্বারে ফোন করব। মিতু বলে 100-তে ফোন করো। ঋতু ফোন করতে যাবে ঠিক তখনই রয় তার দিকে একটা বন্দুক ছুঁড়ে মারে। বন্দুকটি মাথায় লেগে ঋতু আবারও সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে মিতুর সাথে রয়ের অনেক মারামারি হয়। মারামারির এক পর্যায়ে সে মিতুকে মারতে মারতে আহত করে ফেলে। পিছনে ফিরে তাকাতেই দেখে ঋতু বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রয় ভাবতে থাকে সে যদি এখন ঋতুর সাথে খুব বেশি জোরাজোরি করতে যায় তাহলে ঋতু শুট করে দিবে। তাই সে ঋতুকে আবারও ম্যানিপুলেট করার চেষ্টা করে। রয় ঋতুকে বলে মিতুই আমাদের বাচ্চাকে মেরে ফেলেছে, ওকে গুলি করো। মিতু চিৎকার করে বলতে থাকে ও মিথ্যে কথা বলছে, তোমার আসলে কোনো বাচ্চাই নেই। ঋতু তার অতীতের সব কথাগুলো মনে করতে থাকে। এরপরই দেখা যায় ঋতু রয়কে গুলি করে আর ঠিক তখনই সেখানে পুলিশ টিম চলে আসে। তাদেরকে সেখান থেকে উদ্ধার করার পর থানায় নিয়ে যাওয়া হয়। তখন মিতু বলে আসলে সেদিন ফার্ম হাউসে যাওয়ার পর আমার সেখানকার সবকিছু কেমন জানি অদ্ভুত মনে হচ্ছিল।
আর সেখানে বোগেনভিলার গাছ আর সবকিছু দেখে আমার মনের মধ্যে একটু সন্দেহ হয়েছিল। আমি রাতের বেলা আপনাকে ফোন করে সবকিছু বলতেই যাব, তার ঠিক কিছুক্ষণ আগে বাসার সামনে গাড়ির হর্ন বাজে। আমি বাইরে বের হয়ে দেখি ঋতু দাঁড়িয়ে আছে। ঋতুকে দেখে আমি ঋতুর কাছে যেতেই পিছন থেকে রয় আমাকে ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করে ফেলে। আসলে রয় ঋতুকে ব্যবহার করে সবগুলো মেয়েকে কিডন্যাপ করত। এরপর সেই মেয়েগুলোর সাথে অন্যায় করে তাদেরকে মেরে ফেলে কেটে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাইয়ে দিত। এখানে আমরা আরো একটা বিষয় জানতে পারি। পুলিশ ইন্সপেক্টর সুরজ বলে, আসলে আপনার নাম ঋতু নয়, তোমার আসল নাম এস্থার। এস্থার এটা শুনে কাঁদতে থাকে। সুরজ বলে, আমরা ফার্ম হাউসে তল্লাশি করেছি, সেখানে 13টি মেয়ের আইডি কার্ড সহ আরো বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া গেছে। আসলে সেই 13টি মেয়ের মধ্যে তুমিও একজন ছিলে, কিন্তু তুমি শুধু একমাত্র মেয়ে যে বেঁচে ফিরেছে, আর বাকি সবাইকে রয় মেরে ফেলেছে। কারণ রয় জানতো আপনার ভুলে যাওয়ার রোগ আছে, আর সেই অ্যাক্সিডেন্টের পর থেকে সবাইকে বলেছে আপনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তাই তোমাকে রয় বাঁচিয়ে রেখে নিজের স্বার্থের জন্য তোমাকে কাঠপুতুলের মতো ব্যবহার করেছে। এরপরই দেখা যায় এস্থার জেলে গেছে রয়ের সাথে দেখা করতে। এস্থার রয়কে বলে, আমি দোয়া করি তুমি যেন তোমার অতীতের সবকিছু ভুলে যাও। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটা যেতে যেতে আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে যায়, আসলে ছোট বাচ্চারা বড়দের যেটা করতে দেখে সেটাই তারা অনুকরণ করে। তাদের মন আর ব্রেনের উপর প্রভাব পড়ে, তাই তাদের সামনে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা তাদের ভবিষ্যৎটাই নষ্ট করে দিবে।